উস্তাদ, এই বাস তো সাধারণ বাস না। দেখেন না, কুড়ালের কোপ দিলে আগুনের ফুলকি বাইর হইতেছে। আমার কিন্তু ভালো ঠেকতেছে না। চলেন বাইগা যাই। চুপ থাক হারামজাদা। মহাজন অগ্রিম টাকা দিছে, কাজ শেষ না কইরা গেলে পিঠের চামড়া থাকবো। এইটা বুনো বাস, একটু শক্ত হয়, এই জোরে কোপ দে। তারা দুজনে মিলে আবার জোরে আঘাত করলো। এবার বাসটা মটমট শব্দ করে ফেটে গেল, কিন্তু বাসের ভেতর থেকে কোনো কষ বের হলো না। বের হলো গাঢ় লাল রঙের আঠালো তরল। উস্তাদ, ওই যে দেখেন, বাঁশ দিয়া তো রক্ত পড়তাছে। দূর বোকা, এইটা রক্ত না, গাছের আঠা। অনেক পুরনো গাছ হইলে আঠা লাল হইয়া যায়। তুই এত ভয় পাস কেন? তাড়াতাড়ি বাসটা নামা। আরিফ মুখে সাহস দেখালেও তার হাত কাঁপছিল। সে জানে কালীদিঘির পাড়ের এই বাঁশঝাড় নিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত আছে। এই বাঁশঝাড়ে নাকি এক জিনপরির আসর আছে। বাঁশ থেকে রক্ত পড়া মোটেও স্বাভাবিক লক্ষণ নয়, কিন্তু অভাবের তাড়নায় আরিফকে আজ এই ঝুঁকি নিতে হয়েছে। বাঁশটা মাটিতে নামানোর সময় বাঁশের গোড়ার ফাঁকা অংশ থেকে ঝনঝন করে একটা শব্দ হলো, যেন কিছু একটা মাটিতে পড়লো। উস্তাদ, কিছু একটা পড়ছে, আওয়াজ শুনলেন? সেলিম শুকনো পাতার উপর হাতড়ে একটা ভারী জিনিস খুঁজে পেল। টর্চের আলোয় জিনিসটা ঝলমলিয়ে উঠল। এটা একটা রূপোর নূপুর, অনেক পুরনো আমলের নকশা করা, কিন্তু নতুনের মতো চকচক। উস্তাদ, দেখেন, খাঁটি রূপার নূপুর, কত ভারী! এইটার দাম তো 1000 টাকা হইব। খবরদার সেলিম, ওইটা ধরবি না। ওইটা ভালো জিনিস না। এত রাইতে জঙ্গলের মাঝখানে এমন দামি গয়না পইরা থাকার মানে বুঝোস না? এইটা কোনো মায়ার ফাঁদ। আরিফ নূপুরটা লাথি মেরে ঝোপের মধ্যে ফেলে দিল। আরিফের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে, জঙ্গলে পাওয়া কোনো পরিত্যক্ত গয়না বা মিষ্টি খাবারের উপর লোভ করতে নেই। এগুলো সাধারণত অতৃপ্ত আত্মারা ব্যবহার করে মানুষকে বশ করার জন্য। নূপুরটা ফেলে দিলেও আরিফের মনে হলো কেউ একজন আড়াল থেকে তাদের দেখছে। চল, বাস কাতে নে। আর এক মুহূর্ত ওইখানে থাউন যাইব না। কিন্তু উস্তাদ, এত দামি জিনিসটা ফালাইয়া দিলেন, মহাজনরে না দিয়া আমরা বেইসা দিলে তো। তুই কি জানের মায়া করস না? চুপচাপ চল এখান থেকে। সেলিম ওস্তাদের সামনে ভয়ে হাঁটতে লাগলো ঠিকই, কিন্তু সে আরিফের অগোচরে বাঁশ তোলার ছলে জোপের পাশ থেকে নূপুরটা কুড়িয়ে চুপি চুপি তার কোমরে গুজে ফেলত। তার মনে হলো ওস্তাদ তো আর চেক করবে না। তারা বাঁশবন পার হয়ে কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে। চারপাশটা কবরের মতো থমথমে। বাতাসের শব্দ একেবারে বন্ধ হয়ে গেছে। শুধু তাদের পায়ের শব্দ আর সেলিমের কোমরে থাকা নূপুরের ঝুনঝুন শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সেলিম, দাঁড়া। কি হয়েছে ওস্তাদ? কিসের শব্দ হয় জুনজুন কইরা? তুই কি নুপুর লগে নিয়ে আইসস? না, না তো ওস্তাদ, আমি কেন নিমু? হয়তো বাতাসের শব্দ বা কোনো পোকামাকড় ডাকতেছে। মিথ্যা কইবি না সেলিম, আমি স্পষ্ট শুনতাছি। জঙ্গলের নিয়ম ভাঙলি তুই। ঠিক এমন সময় তাদের কাঁধের ওপর থাকা বাসটা অস্বাভাবিক ভারী হতে শুরু করলো। তাদের প্রথমে মনে হলো সাধারণ ওজন, কিন্তু ধীরে ধীরে মনে হলো যেন বাসের ওপর কেউ একজন বসে আছে। সেলিমের কাঁধ ব্যথায় ভেঙে আসার উপক্রম। আহ, ওহ উস্তাদ, বাসটা বাসটা এত ভারী লাগতাছে কেন? মনে হইতাছে পাহাড় ঘাড়ে নিয়ে আইছি, আর পারতাছি না। আল্লাহর নাম পর, জোরে জোরে আল্লাহর নাম পর। আমি কইছিলাম না ওইটা সাধারণ বাস না? হঠাৎ সেলিম অনুভব করলো তার কাঁধের ওপর দিয়ে একটা লম্বা কালো চুল ভর্তি হাত ধীরে ধীরে নিচে নেমে আসছে এবং তার গলার দিকে এগুচ্ছে। উস্তাদ, আমার আমার গলায় আমার গলায় কেউ হাত দিতেছে, বাঁচান! টর্চের আলোতে দেখা গেল বাসটার ঠিক মাঝখান থেকে দোয়ার মতো একটা আকৃতি বের হয়ে সেলিমের পিঠের উপর চড়ে বসেছে। আকৃতিটা একটা নারীর, যার পা উল্টো এবং তার এক পায়ে সেই নূপুরটা পরা, অন্য পা খালি। ইয়া আল্লাহ! সেলিম, বাস ফালা, জলদি বাস ফালা। কিন্তু সেলিম বাঁশ ফেলতে পারছে না। বাঁশটা যেন তার শরীরের সাথে আঠার মতো লেগে আছে। আর সেই ছায়ামূর্তিটা সেলিমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলছে। আমার আমার নুপুর চোর দে, আমার নুপুরটা আমার দে। উস্তাদ, উস্তাদ!
আরিফ কোনো মতে সেলিমকে টেনে হিচড়ে নিয়ে এসেছে। বাঁশটা তারা পথেই ফেলে এসেছে, কিন্তু বিপদ এখনো কাটেনি। সেলিম জ্বরে কাঁপছে এবং পাগলের মতো প্রলাপ করছে। "আহ, আহ, সে আসতাছে, সে আসতাছে, আমার পা কাইটা নিব।" চুপ কর, কালু ফকিরের রাস্তা নাই চলে আইছি। এইখানে ঢুকলে আর কেউ কিচ্ছু করতে পারবো না। আরিফ জানে তারা বড় ভুল করেছে। নূপুরটা সাথে নিয়ে আসা মানে আত্মাটাকে নিজের ঘরে দাওয়াত দেয়া। সেলিম এখন আর মানুষ নেই, তার উপর সেই আত্মার পূর্ণ আসর ভর করেছে। আরিফ আপ্রাণ চেষ্টা করছে তাকে বাঁচাতে, কিন্তু সে খেয়াল করেনি যে সেলিমের পা এখন আর মানুষের মতো সোজা নেই, একটু বাঁকা হয়ে গেছে। হঠাৎ কালু ফকিরের ঘরের দরজা দরাম করে খুলে গেল। কালু ফকির হ্যারিকেন হাতে বেরিয়ে এলো, তার চোখ আগুনের মতো জ্বলছে। এই কে রে? কারে তো সাহস? মৃত্যু দুধ সাথে নিয়া আমার উঠানে বাড়া দেশ? ও আরিফ, তুই এই ছোকরারে লগে আনছস কেন? দেহস না ওর ছায়া মাটিতে পড়তাছে না? ফকির বাবা বাসান, পোলাটা লোভে পইরা এক মহা ভুল কইরা ফেলাইছে, ওরে মাফ কইরা দেন। ভুল? ও ভুল করে নাই, ভুল করছস তুই। তুই জানতি ওই বাঁশজার অভিশপ্ত, তাও গেলি কেন? এখন উপায় একটাই। কালু ফকির কিছু বলার আগেই সেলিম হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল। তার হাসি মানুষের নয়, যেন কোনো হিংস্র পশুর মতো। উপায়? উপায় নাই, ও এখন আমার। নূপুর ফিরাইলেও ওরে আমি ছাড়বো না। সেলিম হঠাৎ এক ঝটকায় আরিফের হাত ছাড়িয়ে সোজা পেছনের অন্ধকারের দিকে দৌড় দিল, যেদিকে সেই বাঁশঝাড়টা। তার দৌড়ানোর ভঙ্গি সাধারণ মানুষের মতো নয়, সে 4 হাত পা ব্যবহার করে বাঘের মতো দৌড়াচ্ছে। সেলিম দাঁড়া। আরিফ, যাইস না, যাইস না, অন্ধকারের লগে পাল্লা দিস না। আরিফ ফকিরের কথা না শুনেই সেলিমের পেছনে দৌড় দিল। সেলিম দাঁড়া। আরিফ প্রাণপণে দৌড়াচ্ছে, তার হাতে টর্চ থাকলেও সে সেটা জ্বালাতে পারছে না। পেছনে আলো দেখে সেলিম আরো দ্রুত দৌড়াতে শুরু করলো। সামনে অন্ধকারে সেলিমের ছায়া দেখা যাচ্ছে। সে মানুষের মতো দৌড়াচ্ছে না, বরং 4 হাত পা ব্যবহার করে কোনো বনো জানোয়ারের মতো লাফিয়ে লাফিয়ে বাঁশঝাড়ের দিকে এগুচ্ছে। সেলিম, সেলিম দাঁড়া, ওইদিকে যাইস না, যাইস না ওইদিকে, ওইটা ওইটা মরণের ফাঁদ। আরিফ জানে এবার যদি সেলিম ওই কাটা বাঁশের গোড়ায় পৌঁছে যায়, তবে তাকে আর কোনোদিনও ফেরানো যাবে না। আত্মা সাধারণত শিকারকে তার মৃত্যুর স্থানের দিকে টেনে নিয়ে যায়। হঠাৎ সেলিম একটা বিশাল বাঁশঝাড়ের সামনে গিয়ে থামলো। সে এক লাফে প্রায় 10 ফুট উঁচুতে একটা বাঁশ জড়িয়ে ধরলো এবং টিকটিকির মতো তরতর করে উপরে উঠতে লাগলো। উস্তাদ, আমারে ডাকেন কেন? ও তো আমারে ডাকতাছে, ওই যে নিচে, লাল পানির নিচে। সেলিম নিচের দিকে আঙুল দিয়ে ইশারা করলো। সেখানে সেই কাটা বাঁশের গোড়া থেকে এখনো লাল আঠা বের হচ্ছে, যা অন্ধকারে রক্তের মতো দেখা যাচ্ছে। আরিফ বাঁশঝাড়ের নিচে এসে দাঁড়ালো। সে দেখলো সেলিম বাঁশের মগডালে ঝুলে আছে, তার মাথা নিচের দিকে। ঠিক সেই সময় পেছন থেকে একটা আগুনের মশাল হাতে কালু ফকির সেখানে উপস্থিত হলো। তার গলায় হাড়ের মালা এবং হাতে একটা ত্রিশূল। আরিফ, খবরদার, বাঁশ ছুইবি না। ওই বাঁশে এখন শয়তান ভর করছে, তুই ছুইলে তুইও আটকা পড়বি। তাইলে তাইলে কি করবো বাবা? ওরে চোখের সামনে মরতে দিমু? ওর কাছে ওই নূপুর আছে, যতক্ষণ ওই নূপুর ওর কোমরে আছে ততক্ষণ ওই প্রেতাত্মা ওরে ছাড়বো না। নূপুরটা ফেরত দিতে হইব, কিন্তু সমস্যা হইলেও ও এখন নিজের ইচ্ছায় নূপুর ফেরত দিব না। বাঁশের ওপর থেকে সেলিম শব্দ করতে লাগলো, তার চোখ দিয়ে আগুনের মতো ভাটা জ্বলছে। আমার নূপুর, আমার নূপুর আমি নিমু, ওর পা শুদ্ধ নিমু। কালু ফকির বুঝতে পারলো সময় খুব কম। ভোরের আলো ফোটার আগেই এই খেলার ইতি টানতে হবে, নয়তো সেলিম চিরকালের জন্য এই বাঁশঝাড়ের অংশ হয়ে যাবে। আরিফ, আমি মন্ত্র দিয়া বাঁশটারে অবশ করবো, তুই সেই সুযোগে গাছে ঢিল মাইরা বা লাঠি দিয়া সেলিমের কোমর থেকে ওই নূপুরটা ফালাবি। পারবি? লক্ষ্য ঠিক রাখতে হইব। আমি পারমু বাবা, সেলিমের জানের লাইগা আমি সব পারমু। কালু ফকির ভিড় করে মন্ত্র পড়তে শুরু করলো এবং হাতের মশালের আগুন বাঁশের দিকে ফু দিয়ে বাড়িয়ে দিল। আগুনটা সাপের মতো বাঁশটাকে পেঁচিয়ে ধরলো, কিন্তু পোড়ালো না। সেলিম যন্ত্রণায় চিৎকার করে উঠল, সইলা গেল, সইলা গেল।
আরিফ এখনই মার, ডিল মার। আরিফ তার বহু বছরের কাঠুরে জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সর্বশক্তি দিয়ে ইটের টুকরোটা ছুঁড়ে মারল। হ্যাঁ, সেটা সোজা গিয়ে লাগলো সেলিমের কোমরে, যেখানে নুপুরটা গোজা ছিল। সেই আঘাতে সেলিমের কোমরে গুজে থাকা নুপুরটা নিচে পড়ে গেল। নুপুরটা পড়ার সাথে সাথেই নুপুরের সেই ঝনঝন শব্দটা আর শোনা গেল না। নুপুরটা মাটিতে পড়ার সাথে সাথে বাঁশঝাড়ের ভেতর থেকে এক প্রচণ্ড দমকা বাতাস বইতে শুরু করলো। মনে হলো হাজার হাজার নারী একসঙ্গে কান্না করছে। হঠাৎ মাটির নিচ থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে এসে নুপুরটা খপ করে ধরে ফেলল। সেলিম বাঁশের আগা থেকে একটা বস্তার মতো দবাস করে নিচে পড়ে গেল। সে পড়ল ঠিক সেই কাটা বাঁশের গোড়াটার উপর। সেলিম! আরিফ আর কালু ফকির সেলিমের কাছে গেল। সেলিম বেঁচে আছে, কিন্তু তার বাম পাটা অদ্ভুতভাবে মটকে গেছে, ঠিক যেমন উল্টো পায়ের সেই পেতনিটা ছিল। হ্যাঁ, জানটা বাঁচলো, কিন্তু দাগ থাইকা গেল আর কি। ও নুপুর ফেরত দিছে ঠিকই, কিন্তু নুপুর চুরির শাস্তি হিসাবে ওর পাটা জিন নিয়ে গেছে। ওই পা আর কোনোদিন সোজা হইব না। চারপাশের বাতাস শান্ত হয়ে এলো। ভোরের আজান শোনা যাচ্ছে দূরের মসজিদ থেকে। বাঁশঝাড়ের সেই ভয়ঙ্কর পরিবেশ কেটে গিয়ে সাধারণ সকালের আলো ফুটেছে। কি রে সেলিম, পায়ে ব্যথা করতেছে? ব্যথা তো করে উস্তাদ, কিন্তু রাইতে যখন ঘুমাই তখন স্বপ্নে দেখি একটা মেয়ে আমারে ধন্যবাদ দেয়, কয় আমার নূপুর ফিরাইয়া দেওয়ার লাইগা শুক্রিয়া, নাইলে আমিও মুক্তি পাইতাম না, আর তুইও মুক্তি পাইতি না। বাদ দে ওইসব কথা, যা ঘরে যা, সন্ধ্যা হইতাছে। মাগরিবের পরে আর ঘরের বাইরে থাকিস না। সেলিম হয়তো বেঁচে গেছে, কিন্তু গ্রামের মানুষ এখনো বলে আমাবস্যার রাতে ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে গেলে এখন আর একটি নুপুরের শব্দ শোনা যায় না, এখন শোনা যায় দুটি নুপুরের শব্দ। আত্মারা হয়তো তাদের হারানো জিনিস ফিরে পেয়েছে, কিন্তু লোভের পরিণাম সেলিমকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।